radio antenna and its parameter, and later we discuss about the classifications of radio antennas. এখানে যে টপিকগুলো আমরা এক্সপ্লেন করব বা ডিসকাস করব তার মধ্যে কিছু অ্যান্টেনা প্যারামিটার পড়বে। তার মধ্যে প্রথমে আছে অ্যাপারচার ফর এ রিসিভিং অ্যান্টেনা। এই কনসেপ্ট অ্যাকচুয়ালি রিসিভিং অ্যান্টেনার ক্ষেত্রেই দেখা হয় যে অ্যাপারচার কতটা। তারপরে এফেক্টিভ হাইট অফ দ্য অ্যান্টেনা, এবং এফেক্টিভ হাইটটা ডিপেন্ড করে কারেন্ট ডিস্ট্রিবিউশন অন অ্যান রিসিভিং অ্যান্টেনা। আর তার রেডিয়েশন জোনটা কোনো একটা রেডিয়েটিং অ্যান্টেনার ক্ষেত্রে তার রেডিয়েশন জোন আমরা কয়েকটা ভাগে ভাগ করব। প্রধানত দুটো ভাগে ভাগ করব, একটা ফ্রেনেল রিজিয়ন আর একটা ফ্রাউনহফার রিজিয়ন, এবং তাদের এক্সপ্লেনেশন এখানে দেব যে এই দুটো রিজিয়নে কেমনভাবে রেডিয়েটেড এনার্জিটা ভ্যারি করে বা ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেমন হবে। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা অ্যান্টেনা নিয়ে কথা বলছি অনেক, কিন্তু যেহেতু আর্থ একটা গ্রাউন্ড হিসাবে কাজ করে এবং যার পোটেনশিয়াল জিরো বলে ধরা যেতে পারে, এক্ষেত্রে যে কোনো অ্যান্টেনা যখন আর্থের খুব কাছাকাছি থাকবে সেখানে ইমেজের একটা প্রশ্ন চলে আসবে। অর্থাৎ যদি একটা ফিজিক্যাল অ্যান্টেনা রেডিয়েট করে তার একটা ইমেজও, কিন্তু ইমেজ অ্যান্টেনাও আমাদের থিওরিটিক্যাল কনসিডারেশনের মধ্যে নিতে হবে, এবং তার কন্ট্রিবিউশন টোটাল রেডিয়েশনের উপরে বা এফেক্টিভ রেডিয়েশনের উপরে পড়বে। সেই জন্য ইমেজ অ্যান্টেনা সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার রাখা উচিত। আর লাস্টে আমরা ক্লাসিফিকেশন পড়ব ইন টার্মস অফ ব্যান্ডউইথ অ্যান্ড বিম শেপ। ভেরিয়াস টাইপের অ্যান্টেনা দেখা যায় বা প্রয়োজন অনুযায়ী, অ্যাপ্লিকেশন অনুযায়ী তাদের ব্যবহার করা হয়। আমরা সেই ক্লাসিফিকেশনগুলো, যেগুলো সাধারণত বেশি ব্যবহার করা হয়, সেই ধরনের অ্যান্টেনাগুলো কিভাবে তাদের বিমটাকে ডিস্ট্রিবিউট করে অথবা তাদের ব্যান্ডউইথ কিভাবে ভ্যারি করে শেপ অনুযায়ী, সেটার আমরা ক্লাসিফিকেশন পড়ব। তাহলে এই টপিকগুলোর উপর আমরা আজকের ক্লাসে আলোচনাগুলো করব। তো প্রথমে আমি শুরু করছি যে একটা ডাইপোল অ্যান্টেনা, মানে সব থেকে সিম্পল যে অ্যান্টেনা বা সিম্পলেস্ট বলতে পারো, সিম্পলেস্ট অ্যান্টেনা যেটার ফিল্ড জোনগুলো আমরা এখানে দেখতে চাই। ধরে নাও একটা সিম্পলেস্ট ডাইপোল অ্যান্টেনা কোনো একটা ফিডার থেকে, টু ওয়ার্ড ট্রান্সমিশন লাইন থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফেড করানোর জন্য এর মধ্যে একটা অসিলেটিং কারেন্ট তৈরি হয়েছে, এবং এই ডাইপোলের যে এফেক্টিভ লেন্থ সেটা ধরে নাও এল লেন্থের এটা রয়েছে। অর্থাৎ এই অ্যান্টেনাটা, এখানে যে অ্যান্টেনাটা ড্র করা হয়েছে সেটা একটা ডাইপোল অ্যান্টেনা, আর এখান থেকে যদি ফিড করাও এটাকে, ইলেকট্রোম্যাগনেটিক কারেন্টটা, সরি ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট নয়, অসিলেটিং কারেন্ট, তাহলে ডাইপোল অসিলেশন হবে এবং এখান থেকে রেডিয়েট করবে। কিভাবে রেডিয়েট করবে সেই প্রশ্ন আমরা যাচ্ছি না, কারণ এর আগে বিস্তর আলোচনা সেটা নিয়ে হয়েছে। কিন্তু এটার এফেক্টিভ লেন্থ হচ্ছে এল। তাহলে মোটামুটি এইটা অ্যান্টেনা সেন্টার ধরে নিতে পারি। এখান থেকে আমরা একটা ডিস্টেন্স নিয়ে নেব, যে ডিস্টেন্সটা মানে যেখানে অ্যান্টেনাটা রয়েছে বা যেখানে ফেড করানো হচ্ছে সেখান থেকে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা তোমরা মনে রাখবে, আর ইকুয়াল টু
টুয়াইস এল স্কোয়ার বাই ল্যামডা। এই ডিস্টেন্সের আমরা একটা যদি এখানে স্পিয়ার ধরে নিই, এটাকে স্পিয়ার হিসেবে কনসিডার করো, যেটা পরে আঁকা হলো। এবং এই ক্যাপিটাল আরটা হচ্ছে ডিস্টেন্স কোথা থেকে, এই ডাইপোল অ্যান্টেনা থেকে, অ্যান্টেনা রিজিয়ন থেকে ডিস্টেন্স। আর ল্যামডা হচ্ছে যে ওয়েভটা রেডিয়েট করবে তার ওয়েভলেন্থ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থ। আর রেডিয়েট করে কোথায় যাবে, এটা কিন্তু ইনফিনিটির দিকে চলে যাবে, এটা টুয়ার্ডস ইনফিনিটির দিকে যে রেডিয়েশনটা সেটা চলে যাবে। আমরা এই আর বা যে ডিস্টেন্সটা দিয়ে, রেডিয়াসটা দিয়ে স্ফিয়ারটা ড্র করলাম, এই স্ফিয়ারের ভেতরের অঞ্চলকে বলা হচ্ছে নিয়ার ফিল্ড। এটাকে বলা হচ্ছে নিয়ার ফিল্ড। নিয়ার ফিল্ড কেন? কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড 1/r কিউবের সঙ্গে প্রপোর্শনাল হতে পারে, আর এর সঙ্গে প্রপোর্শনাল, 1/r এর সঙ্গে প্রপোর্শনাল হতে পারে, এবং 1/r স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হতে পারে। আর ম্যাগনেটিক ফিল্ড 1/r এর সঙ্গে প্রপোর্শনাল হবে, আর 1/r স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে। তো এই সমস্ত টার্মগুলো থাকবে। এই ফিল্ডটাকে বলা হয় নিয়ার ফিল্ড। আমরা এর আগে এই কি করে ফিল্ডগুলো ভ্যারি করে সেই ব্যাপারটা এখানে আলোচনা হয়েছিল। এবং এই স্পিয়ারের ভেতরে, স্পিয়ারের রেডিয়াস যেখানে ক্যাপিটাল আর ইকুয়াল টু 12 স্কোয়ার বাই ল্যামডা, এই অঞ্চলটাকে বলা হয় নিয়ার ফিল্ড। কিন্তু যদি আমরা এই ক্যাপিটাল আর থেকে অনেক বেশি দূরত্বে যাই, তাহলে সেই রিজিয়নটা, অর্থাৎ এই স্পিয়ারের বাইরের অংশটাকে আমরা ফার ফিল্ড বলতে পারি। ফার ফিল্ড বলতে পারি। এই ফার ফিল্ড বা বহু দূরে যদি আমরা চলে যাই, অর্থাৎ একটা ডিস্টেন্স নেব, আর গ্রেটার দেন যদি ক্যাপিটাল আর হয়, এই যদি অবস্থা হয়, তাহলে দেখব যে সেখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটোই ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। আদার টার্মস সেখানে ইট মে বি নেগলিজিবল, মানে 1/r স্কোয়ার 1/r কিউব যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে টার্মসগুলো থাকবে, সেগুলো যেহেতু ডিস্টেন্সটা বেশি, নেগলেক্ট করতে পারবে। তো এই অঞ্চলটাকে বলা হয় ফার ফিল্ড অথবা রেডিয়েশন ফিল্ড, এবং এটার নাম দেয়া হয়েছে, সেটা হচ্ছে ফ্রাউনহফার রিজিয়ন। তাহলে ফার ফিল্ডের একটা নতুন নাম হয়েছে, সেটা হচ্ছে ফ্রাউনহফার রিজিয়ন। এটা তোমরা মনে রাখবে যে ফার ফিল্ডের নামটা ফ্রাউনহফার রিজিয়ন। আর নিয়ার ফিল্ডের রিজিয়নটা হচ্ছে ফ্রেনেল রিজিয়ন। তাহলে নিয়ার ফিল্ডের অন্য একটা নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ফ্রেনেল রিজিয়ন। এটা ফ্রেনেল রিজিয়ন। আর এই বাউন্ডারিটাকে বলা হচ্ছে ফ্রেনেল ফ্রাউনহফার বাউন্ডারি স্ফিয়ার। তাহলে এই যে বাউন্ডারিটা এখানে দেখানো হলো ক্যাপিটাল আর রেডিয়াসে, সেটাকে বলা হচ্ছে ফ্রেনেল ফ্রাউনহফার বাউন্ডারি স্ফিয়ার। এবার তোমাদের যদি একটা এখানে খুব ছোট ডাইপোলকে অনেক দূরত্ব থেকে আমরা দেখি, তার ফিল্ডগুলো যদি আমরা মেজার করার চেষ্টা করি, হয় ইলেকট্রিক ফিল্ড নয় ম্যাগনেটিক ফিল্ড, যে কোনো একটা মেজার করার চেষ্টা করি, ধরো ডাইপোলের যে ওরিয়েন্টেশন সেটা এইভাবে রয়েছে, এইভাবে হচ্ছে ডাইপোলটা রয়েছে, অর্থাৎ ভার্টিক্যালি আপওয়ার্ড ডাউনওয়ার্ড ডাইরেকশনে এটা আছে, ভার্টিক্যাল ডাইরেকশনে ডাইপোলটাকে রাখা আছে। আর এখানে এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা আমরা প্লেন ধরে নিলাম, যে প্লেনে এই ডাইপোলটা কিন্তু ম্যাক্সিমাম রেডিয়েশন করতে পারবে, এবং সেই জন্য এখানে যে বিম লোব সেইগুলো কিন্তু এরকম ধরনের দেখতে হবে, এই ধরনের দেখতে হবে। আমি খুব ক্রুডলি আঁকলাম। এবং ডাইপোল যদি এইভাবে থাকে, যেভাবে এখানে দেখানো হলো, এইভাবে যদি থাকে, তাহলে এই ডিরেকশনে বা এই ডাইরেকশনগুলো বা উপরের দিকে নিচের দিকে যে রেডিয়েশনটা হবে, সেটা কিন্তু খুব কম হবে, এটা জিরো রেডিয়েশন হবে। আর রেডিয়েশনটা ম্যাক্সিমাম কোন দিকে হবে,
এখানে ডটেড লাইন যেটা দেখানো হচ্ছে বা পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন যে একটা প্লেন ধরা যাবে, সেই প্লেন বরাবর ম্যাক্সিমাম রেডিয়েশন এখানে হবে। তো রেডিয়েশন যদি ম্যাক্সিমাম হয় তাহলে তোমরা জানো যে ফিল্ড লোবগুলো এখানে বড় হয়, এবং এখান থেকে যদি আমরা এই কোনো একটা পয়েন্টকে কানেক্ট করে দিই এবং সেইটাকে যদি আমরা আর বলি, তাহলে এই ডাইরেকশনে এই আরটা কি দেবে, ফিল্ড রেডিয়েটেড ইন দ্যাট ডিরেকশন কিন্তু দিয়ে দেবে। অর্থাৎ আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু ফিল্ড রেডিয়েটেড ইন দ্যাট ডাইরেকশন। সেই জন্য ম্যাক্সিমাম রেডিয়েশন আমরা বুঝতে পারছি যে এই দিকটা হবে, কারণ এখানে দেখতে পাচ্ছ যে এই ডাইরেকশনগুলো ফিল্ডের ভ্যালু, যেহেতু আর এর ভ্যালু বেশি, ফিল্ডের ভ্যালুটাও বেশি হবে। এবং যখন ডাইপোল রেডিয়েট করবে তখন এখানে যে ডাইপোলটা রয়েছে, এখানে ডাইপোল যখন রেডিয়েট করবে, রেডিয়েট করার সময় যদি আমরা নিয়ার ফিল্ডে অবজার্ভ করি তাহলে দেখব যে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু সমস্ত ডাইরেকশনে একরকম হবে না। অর্থাৎ আমরা যদি এই ডাইরেকশনে, এই উপর নিচে ডাইরেকশনে দেখি, তাহলে আমরা দেখলাম যে জিরো রেডিয়েশন হচ্ছে, আবার ম্যাক্সিমাম রেডিয়েশন তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে হচ্ছে। এই যে ব্যাপারটা, সেটা কিন্তু কনসেপ্টটা কিন্তু নিয়ার ফিল্ডের ক্ষেত্রে, এটা নিয়ার ফিল্ডের ক্ষেত্রে ক্রমশ এই লাইনস অফ ফোর্সগুলো নিজেদের মধ্যে রিপালসিভ ফোর্স দেওয়ার ফলে আমরা যদি বহু দূরে গিয়ে অবজার্ভ করি তাহলে দেখব যে সমস্ত ডাইরেকশনেই রেডিয়েশনটা সমান হচ্ছে। অর্থাৎ ফার ফিল্ডে আমরা দেখতে পারবো যে সেখানে ডিরেকশন ওয়াইজ কোনো রকম পার্থক্য নেই এবং রেডিয়েশনটা পুরোপুরি রেডিয়ালি আউটওয়ার্ড হচ্ছে ফার ফিল্ডের জন্য। নিয়ার ফিল্ডে রেডিয়েশনটা পুরোপুরি কিন্তু রেডিয়ালি আউটওয়ার্ড হবে না, কারণ দেখো যে এই ডাইরেকশনে বা নিচের এই ডাইরেকশনে জিরো রেডিয়েশন হচ্ছে এবং কোনো একটা দিকে হয়তো ম্যাক্সিমাম রেডিয়েশন হচ্ছে। তাহলে এখানে থিটা আর ফাই যদি বদলাতে থাকো, সেখানে দেখা যাবে যে ফিল্ডের ভ্যালুটা কম বেশি আছে। এই ব্যাপারটা সমান হয়ে যায় কোথায়, যদি আমরা ফার ফিল্ডে গিয়ে অবজার্ভ করি, এই কম বেশি ব্যাপারটা এখানে সমান হয়ে যাবে। কেননা এখানে কারেন্টগুলো রিফ্লেকশন করে প্রত্যেকটা ডাইপোলের যে এন্ডগুলো থেকে এখানে রিফ্লেকশন করে কারেন্টগুলো আসে। সেই জন্য এই দুটো এন্ড, এই অ্যান্টেনা ডাইপোলের যে দুটো এন্ড, এই এন্ডগুলো অ্যাকচুয়ালি একটা বাউন্ডারি হিসাবে কাজ করে, যে বাউন্ডারিটা ওপেক। ওপেক বলতে এদিকে রেডিয়েশন হচ্ছে না, তাই জন্য ওপেক বলছি আমি। কিন্তু এই ডাইরেকশনে, যেটা ইকুয়েটোরিয়াল প্লেন, আমরা যদি ইকুয়েটোরিয়াল এরকম একটা প্লেন ধরে নিই, সেই ডাইরেকশনে প্রচুর রেডিয়েশন হবে এবং এটা একদম পারফেক্টলি ট্রান্সপারেন্ট বলা যেতে পারে। তাহলে এই বাউন্ডারি স্ফিয়ারের কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ট্রান্সপারেন্ট, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে ওপেক। আমি ওপেক্স ট্রান্সপারেন্ট ব্যাপারটা অ্যাকচুয়ালি এই ফিল্ড ওরিয়েন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। অ্যাকচুয়ালি এই ফিল্ডকে আটকে দেওয়ার মতো কোনো আলাদা ওপেক এখানে প্যারামিটার বা ওপেক কোনো অবজেক্ট রাখা হয়নি যেটা ফিল্ডকে আটকে দেবে, সেরকম কিন্তু করা হয়নি। এটা নিজে থেকেই ওপেক হয়ে যাচ্ছে বা নিজে থেকেই ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ অফ দ্য ডাইপোল ম্যাক্সিমাম রেডিয়েশন হবে, সেই জন্য আমি এটাকে বলছি একদম পারফেক্টলি এটা ট্রান্সপারেন্সির কাজ করছে ইকুয়েটোরিয়াল প্লেনে। তাহলে ম্যাক্সিমাম রেডিয়েশন উইল বি অবজার্ভ ইন দ্য ইকুয়েটোরিয়াল প্লেন, আমরা এটা বুঝতে পারছি। এবং এই যে কনসেপ্টগুলো, এটা কিন্তু নিয়ার ফিল্ডের জন্য। আর ফার ফিল্ডে সমস্ত ডিরেকশনেই, অর্থাৎ উপরে দেখো বা তুমি ইকুয়েটোরিয়াল প্লেনে দেখো বা নিচের দিকে দেখো, সমস্ত জায়গায় কিন্তু একই রকম রেডিয়েশন হবে, সমানভাবে রেডিয়েশন হবে। এটা অমনি ডিরেকশন তুমি বলতে পারো। তাহলে নিয়ার ফিল্ড আর ফার ফিল্ড রিজিয়নের একটা প্রধান পার্থক্য হচ্ছে ফিল্ড প্যাটার্ন ফার ফিল্ডের ক্ষেত্রে বা ফ্রাউনহোফার রিজিয়নের ক্ষেত্রে সমস্ত জায়গায় একই রকম, অর্থাৎ সেটা থিটা ফাই ডিপেন্ডেন্ট কিন্তু নয়। আর যদি নিয়ার ফিল্ডের ক্ষেত্রে দেখি বা ফ্রেনেল জোনে দেখি, ফ্রেনেল রিজিয়নে দেখি, তাহলে সেটা কিন্তু থিটা ফাই এর উপর ডিপেন্ড করে ফিল্ডের ভ্যালুটা বা রেডিয়েশনের ভ্যালুটা।
এইভাবে কোন একটা ডাইপোলের রেডিয়েশনের ডাইরেকশন তার নিয়ার ফিল্ড এবং ফার ফিল্ড অনুযায়ী ভ্যারি করতে পারে। তাহলে ফ্রেনেল রিজিয়নে পাওয়ার ফ্লোটা রেডিয়াল হবে না, কিন্তু ফ্রাউনহফার এর কেসে কিন্তু রেডিয়ালি আউটওয়ার্ড যাবে। এবার আমরা যদি বাউন্ডারিতে দেখি, এই ফার ফিল্ড আর নিয়ার ফিল্ডের বাউন্ডারিতে দেখি, তাহলে পোলের দিকে কি অবস্থা হবে? এগুলোকে যদি আমি পোল বলি, এই স্ফিয়ারটার এগুলোকে যদি আমরা পোল বলি, তাহলে পোলটা কিন্তু একটা ওপেক স্পেসের মধ্যে মতো কাজ করছে। আর এই স্ফিয়ারটার, এই যে বাউন্ডারি স্ফিয়ারটার ইকুয়েটোরিয়াল রিজিয়নগুলো, এগুলো ট্রান্সপারেন্ট রিজিয়নের মতো কাজ করছে। আর আমরা যদি অন্য রিজিয়ন বলি, তাহলে অন্য রিজিয়ন মানে সেখানে ইকুয়েটোরিয়াল রিজিয়নে বললাম না, বা পোলার রিজিয়নে বললাম না, অন্য সমস্ত রিজিয়নগুলো তাহলে কি হবে? অন্য সমস্ত রিজিয়ন, এটা কিন্তু পার্শিয়ালি ট্রান্সপারেন্ট বলা হবে এই রিজিয়নগুলোকে। অর্থাৎ এখানে যে লিকেজটা, সেটা ম্যাক্সিমামও নয়, মিনিমামও নয়। আমরা এই ফিগারটাই দেখো, এই ডান দিকে যে ফিগারটা রয়েছে, এখানে দেখো ডাইপোলের মধ্যে যে কারেন্টটা, সেই কারেন্টের ডিরেকশনটা দেখো, এই কারেন্টটা যাচ্ছে এবং ম্যাক্সিমাম রিফ্লেকশন উপরের দিকে হচ্ছে, আবার এখানে পোলার রিজিয়নে রিফ্লেকশন হয়ে কারেন্ট আবার ঘুরে আসছে। এরকম ভাবে কারেন্টের ডিরেকশনটা বদলে যাচ্ছে রিফ্লেকশন হওয়ার জন্য। আর এই জায়গাটায় এটা কোনো ফিডার দিয়ে এখানে ইলেকট্রো অসিলেটিং কারেন্টকে কোনো ফিডার দিয়ে এই অ্যান্টেনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। সেটা কোনো টু ওয়্যার ট্রান্সমিশন লাইন হতে পারে। আর এই যে ডটের যে এখানে রিজিয়নটা বা স্ফিয়ারটা এখানে দেখানো হয়েছে, এইটা হচ্ছে সেই বাউন্ডারি স্ফিয়ার। বাউন্ডারি স্ফিয়ারে তুমি যদি অনেক দূরে চলে যাও বা ফার ফিল্ডে চলে যাও, সেখানে দেখো রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে রেডিয়েশনটা চলে যাচ্ছে। এবার আমরা আরেকটা অ্যান্টেনা প্যারামিটার এখানে পড়ে নেব, সেটা হচ্ছে অ্যান্টেনা অ্যাপারচার প্রথমে পড়ব, আর অ্যান্টেনা অ্যাপারচার, এবং তারপরে আমাদের পড়তে হবে অ্যান্টেনা অ্যাপারচারের পরে এফেক্টিভ লেন্থ অফ দ্য অ্যান্টেনা বা এফেক্টিভ হাইট অফ দ্য অ্যান্টেনা। তো প্রথমে আমরা অ্যান্টেনা অ্যাপারচার পড়ে নিচ্ছি। অ্যান্টেনা অ্যাপারচার কাকে বলা হচ্ছে? এটা প্রধানত মনে রাখবে, এটা একটা রিসিভিং অ্যান্টেনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই কনসেপ্টটা রিসিভিং অ্যান্টেনার জন্যই ভেবে নিতে পারো। অ্যান্টেনা অ্যাপারচারটা ব্যাপারটা এমন যে কতটা পাওয়ার আসছে এবং তার কতটা অ্যাবজর্ব করতে পারছে, এটা একটা কম্পারিজন। তো কম্পারিজনটা কিভাবে করতে হবে সেটা এখানে দেখে নাও। প্রথমে যে অ্যান্টেনাটির অ্যাপারচার বেশি, সে অনেক বেশি পাওয়ার অ্যাবজর্ব করতে পারবে, সুতরাং সেই ফ্যাক্টরটা উপরে রাখতে হবে। সেই জন্য অ্যান্টেনা অ্যাপারচার ডিফাইন করার সময়ে টোটাল পাওয়ার অ্যাবজর্ব ফ্রম দ্য ওয়েভ, এটাকে নিউমারেটরে রাখা হয়েছে। আর আরেকটা, এই পাওয়ারের সঙ্গে আরেকটা পাওয়ার কম্পেয়ার করা হচ্ছে, সেটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে কি অ্যামাউন্টের পাওয়ার এসে ওই অ্যান্টেনার উপর পারপেন্ডিকুলারলি পড়ছে, যেটাকে আমরা পয়েন্টিং ভেক্টর বলি। এবার দেখো, উপরের যে পাওয়ারটা অ্যাবজর্ব হলো তার মধ্যে পার ইউনিট এরিয়াটা কথাটা নেই, আর নিচের ডিনোমিনেটরের ক্ষেত্রে এখানে
আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পয়েন্টিং ভেক্টর, তাহলে পার ইউনিট এরিয়া কথাটা আছে। সুতরাং এপি বা অ্যান্টেনা অ্যাপারচারের ইউনিট হবে স্কোয়ার মিটার। সুতরাং একটা অ্যান্টেনা অ্যাপারচার বেশি হওয়া মানে, কোনো অ্যান্টেনার যখন অ্যাপারচার বেশি হবে, এর মানে সে অনেকটা বেশি অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করতে পারবে, পাওয়া বা ইন 1 সেকেন্ড যদি ধরে নিই তাহলে পাওয়ার অনেক বেশি অ্যাবজর্ব করতে পারবে, এবং তার জন্য তার অবশ্যই এফেক্টিভ এরিয়া বাড়িয়ে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এফেক্টিভ এরিয়াটা কি, বা নর্মাল যে ফিজিক্যাল এরিয়া সেটাই বা কি? ফিজিক্যাল এরিয়াটাকে এপি বলা হয় আর এফেক্টিভ এরিয়াটাকে এই বলা হয়। তাহলে এই দুটো আলাদা করে লেখা হলো কেন? এই ফিজিক্যাল অ্যাপারচার আর এফেক্টিভ অ্যাপারচার দুটো কথা কেন আলাদা? ব্যাপারটা হচ্ছে যখন অ্যান্টেনার যে এরিয়া নিয়ে কোনো একটা বিমের দিকে, যে বিমটা ইনকামিং বিম যেটাকে রিসিভ করতে হবে রিসিভিং অ্যান্টেনা দিয়ে, সেখানে কিন্তু সব সময় দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় না। কেননা অ্যান্টেনার যে সাইড ওয়ালগুলো রয়েছে, সাইড ওয়াল যেগুলো আছে, সেই সাইড ওয়ালে বাউন্ডারি কন্ডিশনের জন্য ইলেকট্রিক ফিল্ড জিরো হতেই হবে, ইটা কিন্তু জিরো হতে হবে সাইড ওয়ালের দিকে। এবং সাইড ওয়াল থেকে তুমি যদি দূরে সরে যাও তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা এর আগেও দেখেছিলাম, আমরা যখন রেডিয়েশনের ক্ষেত্রে দেখছিলাম যে একটা ডাইপোল সে যখন রেডিয়েটও করে তখন তার যেদিকে লেন্থ আছে সেই দিকে কিন্তু রেডিয়েট কম করতে পারছে, এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশনে রেডিয়েশন বেশি করতে পারছে। কেন? এই যে সাইড ওয়ালটা রয়েছে এখানে অ্যান্টেনার, এই সাইড ওয়ালের দিকে এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ডটা তো জিরো হতে হবে, সেই জন্য এরকম কেস হচ্ছে। এবার অ্যান্টেনারটা যদি এরকম বাঁকা হতো তাহলে এই দিকের যে লোবটা এটা বড় হয়ে যেত, লম্বা হয়ে যেত, আর এখানে অপেক্ষাকৃত যে লোবটা সেটা ছোট হয়ে যেত, কিন্তু ছড়িয়ে যেত, এরকম একটা ব্যাপার হতো। কিন্তু যাই হোক, এই সাইড ওয়ালের দিকে একটু খেয়াল করে দেখো, এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হতে হবে। সুতরাং অ্যান্টেনার সমস্ত এরিয়া জুড়ে যে ইলেকট্রিক ফিল্ড সমান থাকবে সেটা নয়। তাই জন্য অন অ্যান অ্যাভারেজ তোমাকে এই একটা ফিজিক্যাল অ্যাপারচার আর ইফেক্টিভ অ্যাপারচারের মধ্যে একটা ডিফারেন্স চলে আসবে। যখনই তুমি অ্যাভারেজ অ্যাপারচার ক্যালকুলেশন করার চেষ্টা করবে, অ্যাভারেজ ফিল্ড বার করার চেষ্টা করবে রাদার, তখনই সেখানে এই এফেক্টিভ অ্যাপারচার কথাটা চলে আসবে। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি রিসিভিং অ্যান্টেনাতে পড়তো তাহলে সেই সমস্যাটা হতো না। যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হতে পারবে না অ্যান্টেনার নিজস্ব প্রপার্টিসের জন্য, সেই জন্য এখানে এফেক্টিভ অ্যাপারচার কথাটা নিয়ে আসা হয়েছে, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ফিজিক্যাল অ্যাপারচার। তাহলে এই ফর্মুলায় যেটা করা হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাপারচারের ডেফিনিশন। বুঝতেই পারছো যে আমরা যদি ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডের বা অ্যাভারেজ ইলেকট্রিক ফিল্ডের কথা ধরে আমরা ফিজিক্যাল অ্যাপারচার বার করি, সেটা অবভিয়াসলি এফেক্টিভ অ্যাপারচারের থেকে ভ্যালু তার বেশি হবে। সেই জন্য এখানে একটা ফ্র্যাকশন জুড়ে দেওয়া হবে, এই ফ্র্যাকশনটাকে বলা হবে অ্যাপারচার এফিসিয়েন্সি। এই ফ্র্যাকশনটা বিভিন্ন অ্যান্টেনা জিওমেট্রির জন্য বদলে যায়। যদি প্যারাবোলিক রিফ্লেক্টর হয় তাহলে একটা ক্রিটিক্যাল ভ্যালু এখানে দেওয়া আছে, 0.5 থেকে 0.8 মধ্যে এর ভ্যালু হবে। সুতরাং খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যেহেতু ইলেকট্রিক ফিল্ড নিয়ার দ্য ওয়াল অফ দ্য অ্যান্টেনা জিরো হয়ে যায়, সুতরাং এফেক্টিভ অ্যাপারচার অফ দ্য অ্যান্টেনা ফিজিক্যাল অ্যাপারচারের থেকে কমে যায়, এবং সেই ফ্র্যাকশনটা জিওমেট্রি অফ দ্য অ্যান্টেনার উপর ডিপেন্ড করে। এবার যে নেক্সট ব্যাপারটা, আরেকটা প্যারামিটার আমরা করবো, সেটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার। এটা বহু জায়গায় এই এফেক্টিভ হাইটের কথা অ্যান্টেনার ক্ষেত্রে বলা হয়, কিন্তু এফেক্টিভ হাইট এই প্যারামিটারটাকে বুঝতে গেলে আমাদের আগে বুঝে নিতে হবে যে কারেন্ট ডিস্ট্রিবিউশন অফ দ্য অ্যান্টেনা কি ধরনের রয়েছে।
কারেন্ট ডিস্ট্রিবিউশনটা আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে একটা ডাইপোল অ্যান্টেনায় নেওয়া হয়েছে, যেখানে ইনসিডেন্ট ফিল্ডটা এরকম রয়েছে। এটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অবভিয়াসলি একটা রিসিভিং অ্যান্টেনার সামনে থাকবে এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে রিসিভ করবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ইলেকট্রিক ফিল্ডটা ডিরেকশন অফ প্রপাগেশনের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে রয়েছে। তার কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা ট্রান্সভার্স ওয়েভ, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ আর পারপেন্ডিকুলার টু দ্য ইলেকট্রোম্যাগনেটিক ডিরেকশন অফ প্রপাগেশন। সেই জন্য এখানে ডিরেকশন অফ প্রপাগেশন আমি কালার অ্যারো দিয়ে বোঝাচ্ছি, আর তার পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ডটা আছে। যদি এই ডাইপোলটার উপরে পড়ে, এখানে যে ডাইপোলটা আছে দেখো, এইটা হচ্ছে ডাইপোল, তার ফিজিক্যাল কনস্ট্রাকশন এটা হচ্ছে ডাইপোল, এটা হচ্ছে ফিজিক্যাল যে ডাইপোলটা সেটা। আর বাদ বাকি অংশগুলো এখানে সাইনোসয়েডাল কারেন্ট বা ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা বোঝানো হয়েছে। আমি ইন ডিটেলসে না গিয়ে প্রথমে এফেক্টিভ হাইটের ডেফিনিশনটা বলে দিই, তাহলে তোমাদের কিছুটা অন্তত বুঝতে সুবিধা হবে। এফেক্টিভ হাইট বলতে বোঝায় যে কোন ইলেকট্রিক ফিল্ডটা এলো, মানে ইলেকট্রিক ফিল্ডের যে অ্যাভারেজ ভ্যালুটা সেটা এলো এবং তার জন্য কতটা ভোল্টেজ ইনডিউস করলো ওই অ্যান্টেনার মধ্যে। তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন একটা অ্যান্টেনা দিয়ে রিসিভ হবে, তখন সেটা কিন্তু একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসবে সেই ওয়েভটা। তাহলে অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড মানে তুমি বুঝতেই পারছো, অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল, ওই অ্যান্টেনার মধ্যে অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড একটা ভোল্টেজ তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে ইনডিউসড ভোল্টেজ। সেই ইনডিউসড ভোল্টেজটা যত বেশি হবে তত এফেক্টিভ হাইট অফ দ্য অ্যান্টেনা বেশি বলে ধরে নেওয়া হবে। তাহলে effective height is proportional to the induced voltage of the antenna and inversely proportional to the electric field as received by the antenna. তাহলে কি মানে ইলেকট্রিক ফিল্ড পেলো এবং কতটুকু ভোল্টেজ ইনডিউস হলো, এই দুটো প্যারামিটারের আমরা যদি রেশিও করে দিই তাহলে সেটাই হচ্ছে এফেক্টিভ হাইট অফ দ্য অ্যান্টেনা, এটা হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এটা কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড? তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলে কিছু হয় না, সেটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড হয়। সেই অসিলেটিং ইলেকট্রিক ফিল্ডটা আমি যদি ইকুয়েশন দিয়ে লিখি, তাহলে দিস ই ইকুয়াল টু E0 e টু দি পাওয়ার I ওমেগা টি মাইনাস, যদি জেড ডাইরেকশনে যায় তাহলে মাইনাস কে জেড হবে, এখানে অন্য ডাইরেকশনে গেলে অন্যরকম হবে, বা তুমি কে ডট আরও লিখতে পারো 3D তে যদি প্রপাগেট করে। যাই হোক, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা যদি এরকমই হয়, এটা দেখো টাইম এবং সঙ্গে সঙ্গে কিন্তু স্পেস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে টাইম এবং স্পেসের ডিপেন্ডেন্সের মধ্যে আমরা টাইম ডিফারেন্সটা নিচ্ছি না, এই টাইম ডিফারেন্সের জন্যই কিন্তু ভোল্টেজটা ইনডিউস হয়েছে। সুতরাং একবার কন্ট্রিবিউশন এখানে নেওয়া হচ্ছে যে যেহেতু টাইমের সঙ্গে এটা অসিলেটিং, সুতরাং সেখান থেকে ফ্যারাডেস ল ইউজ করে আমরা ইনডিউস ভোল্টেজ বার করতে পারবো। সেই ভোল্টেজটা আমরা এফেক্টিভ হাইট বার করার সময় ইউজ করব। দ্বিতীয়ত, এখানে যে ইটা বসানো হচ্ছে সেই ইটা কিন্তু অ্যাভারেজ ইলেকট্রিক ফিল্ড, কেননা সেই ইলেকট্রিক ফিল্ডটা স্পেসের সঙ্গে ভ্যারি করে। তাহলে আমরা এই স্পেসের উপরে একটা অ্যাভারেজ নিয়ে ইটা ক্যালকুলেশন করব। এই হচ্ছে আমাদের লক্ষ্য। যদি ধরে নাও যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা বার করতে খুব সুবিধা হবে, ইলেকট্রিক ফিল্ডটা এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ডটা বার করতে খুব সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা ভোল্টেজ ইকুয়াল টু কি করব, ভি ইকুয়াল টু করে নেব ইনডিউস ভোল্টেজ ইকুয়াল টু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই লেন্থ অফ দ্য অ্যান্টেনা, আর নিচে লিখব ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ক্যালকুলেশন করার দরকার নেই, সুতরাং আমরা ভোল্টেজ ইকুয়াল টু লিখব ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই
লেন্থ অফ দ্য অ্যান্টেনা, এটা আমরা লিখে দেবো, যেখানে এলটা হচ্ছে ফিজিক্যাল লেন্থ অফ দ্য অ্যান্টেনা। এক্ষেত্রে দেখো এফেক্টিভ হাইট অফ দ্য অ্যান্টেনা সেটা কিন্তু টোটাল লেন্থের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, এটার কোনো ডিফারেন্স হচ্ছে না এখানে। এই যে এই ফর্মুলাটা আমরা এখানে ডিরাইভ করেছি। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য যেটা হয় না সাধারণত, আমরা দেখতে পাচ্ছি যে এফেক্টিভ হাইট অফ দ্য অ্যান্টেনা ইকুয়াল টু এল হলো। তবে একদম হয় না এটা বলবো না, তার কারণ হচ্ছে যদি ল্যামডা মানে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা বা ইনসিডেন্ট ওয়েভটা আসলো সেটা যদি অ্যান্টেনার লেন্থ থেকে বহু গুণ বড় হয়, তাহলে ইনএফেক্ট ওকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা বলতেই পারি সেখানে। তাহলে ল্যামডা ইজ গ্রেটার দ্যান এল, এই অবস্থা যদি হয় তাহলেই একমাত্র ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পড়ে। কিন্তু আমরা দেখেছি যে রিসিভিং অ্যান্টেনাগুলি যে ওয়েভটাকে রিসিভ করবে সেটার ওয়েভলেন্থের সঙ্গে কম্পারেবল তার লেন্থটা হতে হবে। সুতরাং এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের যে গল্পটা সেটা আমরা বাদ দেব, আমরা ধরে নেব ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নয় এবং length of the antenna is comparable to the wavelength of the electromagnetic wave. এখানে একটা লেন্থ ধরে নেওয়া হয়েছে যে লেন্থটা λ/2 এর সঙ্গে সমান, অর্থাৎ কম্পারেবল, ওয়েভলেন্থের সঙ্গে লেন্থ কম্পারেবল। তো সেক্ষেত্রে একটা সাইনুসয়েডাল ওয়েভ এসে পড়লো স্পেসের সঙ্গে, আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা সাইনুসয়েডালি ভ্যারি করে, আমরা তার ইকুয়েশনও লিখেছি। আমরা ইলেকট্রিক ফিল্ডের যদি এরকমভাবে ভাইব্রেশনটা দেখি তাহলে এরকমভাবে সেটা সাইনুসয়েডালি ভাইব্রেট করতে পারে। এবার দেখো এখান থেকে এই ডিস্টেন্সটাকে বলা হয় ল্যামডা, এটাকে বলা হয় ল্যামডা। তাহলে λ/2 কোনটা? অবভিয়াসলি এইটুকু λ/2 হবে। এই 0 থেকে এই 0 পর্যন্ত ল্যামডা হবে। এইটা এখানে উল্টে আঁকা হয়েছে, এরকম আঁকা হয়েছে, এখানে এরকম ভাবে আঁকা হয়েছে, এরকম ভাবে আঁকা হয়েছে এবং এই নিচের পোর্শনটা বাদ দেওয়া হয়েছে, এই পোর্শনটা বাদ দেওয়া হয়েছে যেহেতু এফেক্টিভ লেন্থটা λ/, এখানে 2, সেই জন্য। তাহলে এইটা কি জিনিস? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এবং ইলেকট্রিক ফিল্ড যেভাবে ভ্যারি করে কারেন্ট তো ওইভাবেই ভ্যারি করবে, তাহলে কারেন্টও কিন্তু সাইনুসয়েডাল হবে, যে কারেন্টটা ইনডিউস হবে সেটাও কিন্তু সাইনুসয়েডাল হবে। এবার তুমি যদি বলো এটা ইলেকট্রিক ফিল্ড নয়, এটা একটা সাইনুসয়েডাল কারেন্ট, তাহলে সেটাও সত্যি। সেই জন্য এই ফিগার ডেসক্রাইব করার সময় এখানে লেখা আছে সাইনুসয়েডাল কারেন্ট ডিস্ট্রিবিউশন। তাহলে অ্যান্টেনার মধ্যে, অ্যান্টেনার উপরে যখন একটা এরকম ফ্লাকচুয়েটিং ইলেকট্রিক ফিল্ড এসে পড়বে তখন সেটা সাইনুসয়েডাল কারেন্ট তৈরি করবে, এবং সেই সাইনুসয়েডাল কারেন্টের যে পিক ভ্যালুটা সেটা মাঝখান থেকে পাওয়া যাবে। আমি সেটাকে যদি 1 ধরে নিই, এই পিক ভ্যালুটা যদি আমরা 1 ধরে নিই, এটা লেভেলটা 1 দেওয়া হয়েছে, দেখো এখানে লেভেলটা 1 দেওয়া হয়েছে, তাহলে তার অ্যাভারেজ ভ্যালুটা কত? 0.64 হবে তার অ্যাভারেজ ভ্যালুটা। যদি এটা I0 হয়, এই যে পিক কারেন্টটা যদি I0 হয়, অর্থাৎ এখানে আমরা পিক কারেন্টটা এইভাবে যদি I0 করে নিই, এই যে এটা যদি I0 হয়, তাহলে এর যে অ্যাভারেজ ভ্যালুটা সেটা হচ্ছে I0/2I0/π হয়, অ্যাকচুয়ালি 2I0/π হয়, মানে 2π দিয়ে তোমাকে 2/π দিয়ে মাল্টিপ্লাই করতে হবে I0 কে। এই হচ্ছে ব্যাপার। আমরা এখানে 1 ধরেছি কারণ রেশিও নিতে সুবিধা হবে সেই জন্য। তাহলে অ্যাকচুয়ালি কত হবে? যদি কারেন্টটা ম্যাক্সিমাম পিকটা I0 হয় তাহলে 2I0/π, এটা হচ্ছে কারেন্টের অ্যাভারেজ ভ্যালু, বা ইলেকট্রিক ফিল্ড যদি E0 হয় তাহলে 2E0/π হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অ্যাভারেজ ভ্যালু, যেটা এই 2/π এর ফ্যাক্টরটাকে আমরা যদি ক্যালকুলেটরে করে দেখি তাহলে 0.64 হবে। এবার আমরা এই ডেফিনিশনের মধ্যে যে আমাদের প্রাইমারি ডেফিনিশন অফ দ্য ইলেকট্রিক এফেক্টিভ হাইট ছিল সেটার মধ্যে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা সাইনুসয়েডাল কারেন্টের জন্য এবং L = λ/2 এর জন্য এফেক্টিভ হাইট অফ দ্য অ্যান্টেনা বার করতে পারবো। ডাইপোল অ্যান্টেনার অ্যাভারেজ কারেন্টটা বার করে আমাদের এটা বার করতে হবে।
তো সেক্ষেত্রে আমরা ভোল্টেজ ইকুয়াল টু কি করব, অ্যাভারেজ ইলেকট্রিক ফিল্ড, আমরা ভি ইকুয়াল টু অ্যাভারেজ ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই লেন্থ করব। আইটা কি করে বার করতে হবে, ইনডিউস ভোল্টেজ বাই এখানে পিক ইলেকট্রিক ফিল্ড। তাহলে পিক ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় বা অ্যাভারেজ ভ্যালু যদি 0.64 ই হয়, তাহলে ভোল্টেজ ইনডিউসড ইকুয়াল টু কত, অ্যাভারেজ ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই লেন্থ অফ দ্য অ্যান্টেনা এল। তো সেক্ষেত্রে এফেক্টিভ হাইট হয়ে যাচ্ছে লেন্থের থেকে কম 0.64 এল। দেখতে পাচ্ছ এখানে এফেক্টিভ হাইট কিন্তু লেন্থের সঙ্গে সমান নয়, লেন্থের থেকে কম। এই এফেক্টিভ হাইট প্যারামিটারটাই আমরা পরবর্তীকালে ডাইমেনশন অফ দ্য অ্যান্টেনা হিসেবে ব্যবহার করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা একটা পার্টিকুলার কেসের জন্য করলাম। কি কেসের জন্য, যখন এই লেন্থটা λ/2 এর সঙ্গে সমান হলো। এটা যদি এরকম হয়, এই লেন্থটা ল্যামডার 10 ভাগের 1 ভাগ, এল ইকুয়াল টু λ/10 যদি হয়, তাহলে কি সাইনুসয়েডাল ভ্যারিয়েশনটা থাকবে? উত্তরটা হচ্ছে অবশ্যই সাইনুসয়েডাল ভ্যারিয়েশন থাকবে, কিন্তু সেই সাইনুসয়েডাল ভ্যারিয়েশনটাকে আমরা লিনিয়ার ভ্যারিয়েশন হিসাবে ধরতে পারি এবং তাকে বলা হবে ট্রায়াঙ্গুলার কারেন্ট ডিস্ট্রিবিউশন। কেমন করে হলো একটু দেখে নিই আমরা। ধরে নাও এটা হচ্ছে সেই ডাইপোলটা, তো ডাইপোল তো এইভাবে আঁকে না, আঁকার নিয়ম হচ্ছে আমরা এরকম ভাবে ভালো করে আঁকবো, ফিডারটা এর মধ্যে থাকবে মিডিলে, এইভাবে থাকলো। এবার এই লেন্থটা আমরা বলে দিয়েছি যে ল্যামডার 10 ভাগের 1 ভাগ। তো ল্যামডা যদি 10 ভাগের 1 ভাগ হয়, আমরা আর একটু ছোট করে আঁকি এটাকে। অ্যান্টেনা এটাকে একটু ছোট করে আঁকলাম যাতে ল্যামডাটাকে পুরোপুরি এই স্ক্রিনের মধ্যে আঁকতে পারি। তো এটা দেখা গেল যে এইরকম একটা বড় ঢেউ এর উপরে আসলো, কারণ এই পুরোটা হচ্ছে দেখা গেল λ/2, এই পুরোটা হচ্ছে একটা λ/2 ঢেউ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রিপিল। এটা হচ্ছে λ/2, কারণ এখানে 0 to 0 ডিস্টেন্স λ/2। সেক্ষেত্রে এই যে অ্যান্টেনা যেটা পড়ে থাকলো, এই অ্যান্টেনা যেটা পড়ে থাকলো সেটা একটু খেয়াল করো। আমরা যদি এইটুকু কেটে নিই, এখান থেকে কেটে নিই, এই ভ্যারিয়েশনটা কিন্তু খুব কম। এবং এটা যদি এক পাশে হতো, অ্যান্টেনাটাকে যদি আমরা এই পাশে ধরতাম, এই পাশে ধরতাম, তাহলে সেটা এই পুরোপুরি ঢেউটার কত অংশ পেত, 1/10 অংশ পেত বা 20 ভাগের 1 ভাগ পেত, যাই হোক 10 ভাগের 1 ভাগ যদি পাই, তাহলে এইটা দেখো লিনিয়ারলি ভ্যারি করছে, প্রায় লিনিয়ার বলা যেতে পারে। এটা কার্ভের যে ব্যাপারটা সেটা বোঝাই যাচ্ছে না। যদি ডান পাশে হতো এটাকে, এটাকে যদি ডান পাশে তুমি নিতে, একদম এক্সট্রিম রাইটের দিকে তুমি যদি নিতে, তাহলে সেখানে ভ্যারিয়েশনটা দেখো। অ্যান্টেনাটাকে যদি ডান পাশে আমরা নিতাম, তাহলে সেখানেও যেন লিনিয়ারলি ভ্যারি করছে এখানটা, মানে আস্তে আস্তে এটা বাড়ছে। এই যে কার্ভের ব্যাপারটা সেখানে প্রায় বোঝাই যাচ্ছে না। তাহলে কোনো বড় একটা সাইনুসয়েডাল অংশকে তুমি যদি অনেকগুলো সেগমেন্টে ছোট 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 সেগমেন্টে ভাগ করে নাও, তাহলে প্রত্যেকটাকে তুমি স্ট্রেট লাইন বলতে পারো। এখানে সেই ব্যাপারটাই হয়েছে। এফেক্টিভলি এই ছোট্ট একটা অ্যান্টেনার উপরে যে ইন্টেন্সিটি ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনটা, স্পেস ভ্যারিয়েশনটা থাকবে, সেটা তুমি লিনিয়ার হিসেবে কনসিডার করতে পারো। সেই জন্য এখানে দেখো এই ভ্যারিয়েশনটা এখানে লিনিয়ার ভ্যারিয়েশন নেওয়া হয়েছে, এখানে কিন্তু কার্ভি নেচার দেখানো হয়নি। এই ধরনের কারেন্ট ডিস্ট্রিবিউশনকে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার কারেন্ট ডিস্ট্রিবিউশন। তাহলে এই ট্রায়াঙ্গুলার কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের আগে কি বার করতে হবে, ইনডিউসড ভোল্টেজটা বার করতে হবে। এবং ইনডিউসড ভোল্টেজ বার করার পরে সেই ভিটা আমরা বসিয়ে দেবো, আমরা ইন টার্মস অফ ইউতে ভিটাকে বার করে তারপর এখানে বসিয়ে দেবো। তাহলে এইখানে অ্যাভারেজ ইটা বার করা কিন্তু খুব সুবিধা, যেহেতু এটা লিনিয়ার রয়েছে। তাহলে অ্যাভারেজ ইটা আমরা বার করবো কি করে, এখানে যে পিক ইটা থাকবে
তাকে জাস্ট এখানে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে পিক ই, এখানে মাঝখানে পিক ই থাকবে আর দুই পাশে হচ্ছে 0 থাকবে, তাহলে অ্যাভারেজটা বার করার তো কোনো ঝামেলাই নেই। তাহলে E/2 করে দিলেই অ্যাভারেজই বার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এফেক্টিভ হাইট অফ দ্য অ্যান্টেনা ইকুয়াল টু উপরে থাকবে তোমার ইনডিউস ভোল্টেজ ভি বাই নিচে পিক ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইনডিউস ভোল্টেজ কতটা, আমরা অ্যাভারেজ ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু লিনিয়ার সুতরাং E/2 করে দিলাম। E/2 করে দেওয়ার পরে E/2 করে দিলাম, মাল্টিপ্লাইড বাই লেন্থ করলাম, আর নিচে হচ্ছে ই হয়ে গেল। তাহলে এটার জন্য যে এফেক্টিভ হাইটটা পেলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি L/2। তাহলে আমরা L ইকুয়াল টু λ/10 এর জন্য যে এফেক্টিভ হাইট পাবো সেটা হচ্ছে L/2, টোটাল লেন্থের অর্ধেক। (0.5 L is the answer. এই অ্যান্টেনার এফেক্টিভ হাইটকে তুমি কারেন্ট দিয়েও ডিফাইন করতে পারো, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে পিক কারেন্ট আর অ্যাভারেজ কারেন্ট এরকম ভাবেও তুমি ডিফাইন করতে পারো, কারণ যেরকম ধরনের ইলেকট্রিক ফিল্ড ব্যবহার করবে কারেন্টও এইভাবেই ভ্যারি করবে। ইলেকট্রিক কারেন্টটা রিসিভিং ইলেকট্রিক ফিল্ডকে ফলো করবে, তো সে সুতরাং তুমি কারেন্ট দিয়েও ডিফাইন করতে পারো। সেই জন্য অ্যাভারেজ কারেন্ট এখানে বার করা হয়েছে এবং I0 দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে এটা একটা অন্য তোমার হচ্ছে ডেফিনিশন, যেটা কারেন্ট দিয়ে করা হয়েছে, I average by I0 multiplied by physical height of the antenna। তাহলে এই প্যারামিটারটা আমরা বুঝতে পারলাম। এবার ক্লাসিফিকেশন অফ দ্য অ্যান্টেনায় আমরা যাওয়ার আগে ইমেজ অ্যান্টেনাটা পড়ে নিই, যে ইমেজ অ্যান্টেনা কেন আসলো, কেন একটা ইমেজ অ্যান্টেনা আমাদের ডিফাইন করতে হবে। এখানে অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো অ্যান্টেনায় বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টেনা যে অ্যান্টেনাগুলো রেডিয়েট করছে, সেই রেডিয়েশন করতে পারে অ্যান্টেনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বসানো হয় আর্থের কাছাকাছি, অর্থাৎ গ্রাউন্ডের কাছাকাছি, এবং গ্রাউন্ডটা ভালো রিফ্লেক্টর, কারণ গ্রাউন্ডকে কন্ডাক্টর ধরা হয় এবং কন্ডাক্টরগুলো যে কোনো ইলেকট্রিক্যাল চার্জের একটা ইমেজ চার্জ তৈরি করতে পারে। তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে এই ইমেজের আইডিয়াটা পড়েছিলে। এরকম ভাবে একটা অ্যান্টেনা যেহেতু অ্যান্টেনার মধ্যে যেহেতু চার্জ থাকে এবং যেটা অসিলেটিং চার্জ, সেটারও কিন্তু এখানে একটা ইমেজ অ্যান্টেনা তৈরি করে ফেলবে গ্রাউন্ডটা। এটাকেই বলা হচ্ছে ইমেজ অ্যান্টেনা। তাহলে ইমেজ অ্যান্টেনার যে এটা কঠিন কোনো কমপ্লেক্স কোনো বস্তু সেটা নয়, অ্যাকচুয়ালি গ্রাউন্ড বা আর্থের কাছাকাছি যদি অ্যান্টেনা থাকে তাহলে অ্যাকচুয়াল অ্যান্টেনার একটা ইমেজ অ্যান্টেনা গ্রাউন্ডের ঠিক ইকুয়াল ডিস্টেন্সে, যদি এটা হাইট এইচ এ বসানো হয় তাহলে এইচ যে ইয়েতে ডেপথে আর একটা ইমেজ অ্যান্টেনা তৈরি হবে, এবং নর্মাল অ্যান্টেনা যে অ্যাকচুয়াল অ্যান্টেনার সঙ্গে সঙ্গে এই ইমেজ অ্যান্টেনাও রেডিয়েট করবে, এটাও কিন্তু রেডিয়েশন দেবে। আর এটা রেডিয়েট করবে কিভাবে, দেখো একদম ওই মিররে যেরকম রেডিয়েশন হয় অরিজিনাল সোর্স থেকে আলো এবং রিফ্লেক্টেড ওয়েভ, সেরকম ভাবে এখানে রেডিয়েট করবে। অ্যাকচুয়াল অ্যান্টেনা এটা আর্থের দিকে একটা রেডিয়েশন দেবে এবং সেই রেডিয়েশনটা রিফ্লেক্ট ব্যাক করবে। রিফ্লেক্ট ব্যাক করলে তুমি যদি এটাকে এক্সট্রাপোলেট করো পেছন দিকে, তাহলে তোমার যেন মনে হবে এই রেডিয়েশনটা এসছে পুরোপুরি একটা অন্য অ্যান্টেনা থেকে, যেটা বলা হচ্ছে ইমেজ অ্যান্টেনা, হুইচ ইজ সিচুয়েটেড অ্যাট এ ডেপথ এইচ। এবার টোটাল রেডিয়েশনটা যে রিসিভিং অ্যান্টেনায় পাওয়া যাবে সেটা তাহলে ডিরেক্ট যে রেটা সেটা
এবং তার সঙ্গে সঙ্গে যে রিফ্লেক্টেড রেটা সেটা একসঙ্গে পাওয়া যাবে, দুটো একসঙ্গে সুপার পজিশন হবে এবং তাদের মধ্যে ফেজের গন্ডগোল থাকতে পারে, অবশ্যই থাকবে, কারণ দুটো পাথ আলাদা, এবং এই ফেজের গন্ডগোল নিয়েই সুপারপজিশন হবে। আর রিসিভিং অ্যান্টেনা এই দুটো রে কিন্তু রিসিভ করবে, দুটো রেডিয়েশনই একসঙ্গে রিসিভ করবে, তাদের ভেক্টর অ্যাডিশন করে যা রিসিভিং পাওয়ার সেটা তা হওয়া উচিত, তাই হবে। এবার আমরা একটু এই এটার অ্যানালাইসিস দিকে যাই। একটা অ্যান্টেনার কারেন্টের ডিস্ট্রিবিউশন এখানে দেখানো হয়েছে। দেখো একটা অ্যান্টেনা এটা দেওয়া হয়েছে, তার ইমেজ অ্যান্টেনাটা এখানে এরকম ভাবে দেওয়া হয়েছে, কিন্তু কারেন্টের ডিস্ট্রিবিউশনটা এখানে সাইনোসয়েডাল দেওয়া হয়েছে। এই সাইনোসয়েডাল কারেন্টের ডিস্ট্রিবিউশনটা দেওয়া হয়েছে। তাহলে এই যে এখানে কার্ভের যে ব্যাপারটা, এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে কারেন্টের ডিস্ট্রিবিউশন, যেটা একটু আগে তোমাদের দেখানো হলো। কারেন্ট যদি এই ওপরের দিক থেকে নিচের দিকে ফ্লো করে অ্যাট এ টাইম, একটা নির্দিষ্ট সময় যদি এইদিকে ফ্লো করতে থাকে, ধরে নাও এইদিকে ফ্লো করতে থাকে, তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট পাওয়া যাবে, আর একটা অ্যাকচুয়াল অ্যান্টেনার ক্ষেত্রে, আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট পাওয়া যাবে। তাহলে কারেন্টের ডাইরেকশন এই বরাবর যদি হয়, লেন্থ অফ দ্য অ্যান্টেনা বরাবর যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে। ইমেজ অ্যান্টেনার ক্ষেত্রে কি হবে, ইমেজ অ্যান্টেনা কিন্তু এইভাবে যেহেতু ইমেজটা তৈরি হয়েছে, এটারও একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে আর ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টটার কারেন্টের ভার্টিক্যাল কম্পোনেন্ট কিন্তু চেঞ্জ হবে না। অপরদিকে হরাইজন্টাল কম্পোনেন্টের ডাইরেকশনটা এখানে ইমেজ অ্যান্টেনার ক্ষেত্রে ঠিক উল্টো হবে। তাহলে আমরা যদি কম্পেয়ার করি যে ইমেজ অ্যান্টেনার কারেন্টের ডাইরেকশন আর অ্যাকচুয়াল অ্যান্টেনার কারেন্টের ডাইরেকশন কি একই রকম, অ্যান্সার হবে না। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য কারেন্ট ইজ অপোজিট টু দ্যাট অফ ইমেজ অ্যান্টেনা, কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে না। তোমাদের মনে হতে পারে যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা এদিকে, এখানে তো উল্টো দিকে হতে পারতো, এইদিকে হলো না কেন, তাহলে এখানে তো এরকম তো হলো না, নিচের দিকে কেন চলে গেল? তাহলে এর পেছনেও কিন্তু ফিজিক্স রয়েছে, এটা আরবিট্রারিলি লিখে দেওয়া হয়নি। ব্যাপারটা কি দেখো, তুমি জানো একটা ইলেকট্রিক চার্জ কিউ যদি এখানে রাখো, তাহলে এখানে যে ইমেজটা পাওয়া যাবে সেটা কিন্তু কিউ নয়, এটা মাইনাস কিউ, এটা মনে রাখতে হবে। তাহলে তোমাদের এখানে কারেন্টের ডাইরেকশনও সেরকমভাবে ভ্যারি করে যাবে। তাহলে কারেন্ট যদি এরকম ডাইরেকশনে যায়, এখানে কিন্তু ইমেজের ক্ষেত্রে মাইনাস কিউ চলে যাবে। তাহলে প্লাস কিউ যদি উপর থেকে এদিকে যায়, এখানে নিচে কি হবে, মাইনাস কিউটা এখানে এদিকে ফ্লো করবে। সেই জন্য এখানে কারেন্টের ফ্লোটা ঠিক উল্টো দিকে হয়ে যাবে। তাহলে মাইনাস কিউটা যদি এদিকে ফ্লো করে, অ্যাকচুয়াল কারেন্টটা ইমেজের ক্ষেত্রে এদিক থেকে এদিকে হয়ে যাচ্ছে। একটু ভালো করে ভেবে দেখো। তাহলে এখানে প্লাস কিউ এদিকে ফ্লো করলো। এবার এই তীরচিহ্নটা তুমি যদি একটা উপরের তীরচিহ্নটা তুমি যদি একটা ইমেজ এদিকে কনসিডার করো, আমি আরেকবার ভালো করে এঁকে দিচ্ছি, এটা কারেন্টের ডাইরেকশন এটা, তাহলে এর ইমেজটা কিরকম হবে, এর ইমেজটা এইদিকে হবে, কিন্তু সেটা তো মাইনাস কিউ এর জন্য। তাহলে অ্যাকচুয়াল কারেন্টের ডেফিনিশন অনুযায়ী প্লাস কিউ যেদিকে যেতে চাই সেটাকে বলা হয় কারেন্ট। তাহলে কারেন্টটা কোন দিকে, কারেন্টটা অ্যাকচুয়ালি এদিকে, তাহলে কারেন্টের ডিরেকশন অ্যাকচুয়ালি এদিকে। তাহলে কারেন্টের ডিরেকশন যদি এদিকে হয়, আমি আগের যে অ্যারোটাকে এটা ওমিট করে দিচ্ছি এবং তার হরাইজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট আমি এঁকে দিলাম। এবার দেখো আমাদের যে উপরের আগের যে ফিগারটা এখানে এক্সপ্লেন করছিলাম আমি, যে হরাইজন্টাল কম্পোনেন্টটা এখানে এরকম, এখানে কিন্তু এরকম, মানে উল্টো দিকে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা নেগেটিভ যে ডাইরেকশনে ছিল বা ডাউনওয়ার্ড ছিল, এখানেও তার ডাউনওয়ার্ডই কিন্তু ইমেজের ক্ষেত্রেও আছে। তাহলে উল্টে যায় কোনটা, অ্যাকচুয়াল অ্যান্টেনার কারেন্টের ডাইরেকশনে যদি আমরা কম্পোনেন্ট নিই ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল কম্পোনেন্ট ইমেজের ক্ষেত্রে ডিরেকশন চেঞ্জ করবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট ডিরেকশন চেঞ্জ করবে না। এর জন্য একটা ফেজ ডিফারেন্স কিন্তু রিফ্লেক্টেড রে এর ক্ষেত্রে হবে।
তার কন্ট্রিবিউশন তোমাকে রিসিভিং এন্ডে নিতে হবে বা রিফ্লেক্টেড রের জন্য নিতে হবে। এই হচ্ছে ইমেজ অ্যান্টেনা। এবার আমরা ক্লাসিফিকেশন অফ অ্যান্টেনা পড়ব, যে কিভাবে ব্যান্ডউইথ বা বিমউইথ এগুলো দিয়ে কিভাবে অ্যান্টেনাকে ক্লাসিফাই করা যায়। আমরা অ্যাপারচার পড়েছি, এফেক্টিভ হাইট পড়েছি, রেডিয়েশন জোন পড়া হয়েছে, কারেন্ট ডিস্ট্রিবিউশন পড়া হয়েছে, ইমেজ অ্যান্টেনা পড়া হলো। আমাদের এখন বাকি থাকলো ব্যান্ডউইথ অ্যান্ড বিম শেপ অনুযায়ী ক্লাসিফিকেশন। ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টেনা অ্যান্ড দেয়ার বিম শেপ। এখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা দুটো জিনিস কনসিডার করব ক্লাসিফিকেশনের সময়। একটা হচ্ছে ব্যান্ডউইথ, বিডব্লিউ, খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে বিম শেপ, মানে বিম উইথও বলতে পারো তুমি ভালো করে। তাহলে দুটোই কিন্তু বিডব্লিউ। তাহলে একটা বিমকে খেয়াল করব, বিম উইথটা কি বা বিম শেপটা কি, আর একটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে দুটো বিডব্লিউর ওপরে আমরা এখানে ক্লাসিফিকেশনটা করব। অন্যভাবেও অ্যান্টেনাকে ভাগ করা যায়, আমি এখন সেই প্রশ্নে যাচ্ছি না। এই ক্লাসিফিকেশনটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে, 1 নম্বর ব্যান্ডউইথ, 2 নম্বর বিমউইথ। এখানে টোটাল 5টা অ্যান্টেনা ড্র করা হয়েছে। প্রথমে যে অ্যান্টেনাটা বা দ্বিতীয় অ্যান্টেনা, তৃতীয় অ্যান্টেনা এবং চতুর্থ অ্যান্টেনা, 4 নম্বর অ্যান্টেনা পর্যন্ত যে ফিগারগুলো দেওয়া হয়েছে এখানটায়, প্রত্যেকের ব্যান্ডউইথ আলাদা, প্রত্যেকের ব্যান্ডউইথ আলাদা। প্রথমটার ক্ষেত্রে দেখো এই 2 ওয়্যার ট্রান্সমিশন দিয়ে এটাকে কানেক্ট করা হয়েছে ফিডার দিয়ে, আর তারপরে এটা সেপারেশনটা আস্তে আস্তে এই ওয়্যারটার ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, সেপারেশনটা আস্তে আস্তে এটা বেড়ে যাচ্ছে। এবং যখন ডি ডিস্টেন্সে আসলো দুটো অ্যান্টেনার এন্ড, তখন সেটা আর কন্ডাক্টরটা এখানে স্টপ করে দেওয়া হলো, অর্থাৎ কন্ডাক্টর আর এখানে ফাঁকা হচ্ছে না। তাহলে এখানে যে মুখটা ট্যাপার্ড করা হয়েছে, আলটিমেট এখানে কতটা ডিস্টেন্সে গেছে, ক্যাপিটাল ডি ডিস্টেন্সে গেছে। আর প্রথমে ডিস্টেন্স ছিল 2 ওয়্যার ট্রান্সমিশনের ক্ষেত্রে স্মল ডি। এই ধরনের অ্যান্টেনার ক্ষেত্রে ব্যান্ডউইথটা খুব হাই হয়, খুবই হাই, ব্যান্ডউইথটা বেশি হয়। এবং এই ব্যান্ডউইথটা ডিপেন্ড করে যে ক্যাপিটাল ডি কতটা আর স্মল ডি কতটা, অর্থাৎ প্রথমে কি ডিস্টেন্স ছিল আর একদম এন্ডে, লাস্ট এন্ডে কোন ডিস্টেন্সে এই অ্যান্টেনাটা শেষ হয়েছে। দুটো ট্রান্সমিশন লাইনের মধ্যে আলটিমেট ডিস্টেন্সটা কত, যেখানে অ্যান্টেনা রেডিয়েট করে স্পেসে দিয়ে দিচ্ছে ট্রান্সমিশন যেখানে হচ্ছে। এই রেশিওটাই ব্যান্ডউইথের সঙ্গে সমান, এবং এটা বেশি ব্যান্ডউইথের হয়। পরেরটা দেখো ফিগার বিতে, এখানে ম্যাক্সিমাম রেডিয়েশনের দিক দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কি করা হচ্ছে, এটা যেরকম স্লোলি ডিস্টেন্সটা বাড়ছিল, এই ডিস্টেন্সটা দেখো স্লোলি বেড়ে যাচ্ছিল, এখানটায় আস্তে আস্তে কিন্তু ডিস্টেন্স বেড়ে যাচ্ছিল। এখানে তা করা হয়নি, এখানে স্লোলি ডিস্টেন্স বেড়ে যাচ্ছিল, কিন্তু এই ডিস্টেন্সটা দেখো কনস্ট্যান্ট ছিল। এবং এর পরে এই পয়েন্টের পরে, এই পয়েন্টটার পরে বা এই
প্লেনটার পরে হঠাৎ করে এটার ডিস্টেন্সটা বাড়তে লাগলো। তাহলে এখানে কিন্তু একটা ইরেগুলারিটি আছে। এই ইরেগুলারিটি নিয়ে আমি পরে আসছি, একটু পরে আসছি, যে ইরেগুলারিটি থাকলে কি হয়। অ্যাকচুয়ালি যে কোনো রকমের ইরেগুলারিটি মানে তোমরা জানো যে দেয়ার ইজ এ রিফ্লেকশন। তাহলে ম্যাক্সিমাম রেডিয়েশন হলো এই এই ধরনের অ্যান্টেনার ক্ষেত্রে যেখানে দুটো কোন ইউজ করা হয়েছে, বাইকনিক্যাল অ্যান্টেনা বলা হয় এগুলোর জন্য। এই যে দুটো কোন ব্যবহার করা হয়েছে এখানটায়, এবং ডিস্টেন্সটা আস্তে আস্তে এই দুটো কোণের অ্যাক্সিসের মধ্যে বেড়ে যাচ্ছে। এরপরে একটা পয়েন্টের নির্দিষ্ট পয়েন্টের পর থেকে বা নির্দিষ্ট রিজিয়নের পর থেকে যে ইরেগুলারিটির কথা বললাম, এবং সেই জন্য এই হঠাৎ করে যেহেতু ইরেগুলারিটি এসছে সেই জন্য এটার ব্যান্ডউইথটা কি হবে, কম হবে, ন্যারোয়ার ব্যান্ডউইথ, মানে আগের থেকে ন্যারো, কম ব্যান্ডউইথের হবে। এই কম্পারিজনটা করা হচ্ছে ফিগার এর সঙ্গে, সেই জন্য ন্যারোয়ার বলা হচ্ছে। বাইকনিক্যাল কিন্তু অন্যরকম হতে পারে, আরো ন্যারো ব্যান্ডউইথের যদি তোমাকে অ্যান্টেনা তৈরি করতে হয়, তাহলে এখানে কি করবে, ইরেগুলারিটিটা বাড়িয়ে দাও। এখানে যে ইরেগুলারিটি ছিল, হঠাৎ করে এটার দুটো কোণের মধ্যে ডিস্টেন্স বাড়তে লাগলো। একটা টু ওয়ে ট্রান্সমিশন লাইন থেকে কনস্ট্যান্ট ছিল ডিস্টেন্স গুলো, তারপরে আস্তে আস্তে দুটো কোণ তৈরি হলো, কোণ হয়ে এখানটা ডিস্টেন্সটা বেড়ে যেতে লাগলো। এখানে কি করা হয়েছে, কোণ দুটোর যে অ্যাক্সিস সেটা 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি দিয়ে দেওয়া হলো, পুরো একদম হঠাৎ করে এটা 180 ডিগ্রি করে দেওয়া হলো। সেই জন্য এই জায়গাটায় ডিসকন্টিনিউটি আরো বেশি, আরো যদি বেশি হয় তাহলে ব্যান্ডউইথ ন্যারো, আরো বেশি ন্যারো হবে। ম্যাক্সিমাম রেডিয়েশনের ডাইরেকশন এখানে দেওয়া হচ্ছে যে দুটো যে কোণ আছে সেই কোণের অ্যাক্সিস থেকে যে সিমেট্রিক লাইনগুলো রয়েছে সেই সিমেট্রিক প্লেন বা লাইন, এগুলোতে ম্যাক্সিমাম রেডিয়েশন হবে। সব থেকে ন্যারোয়েস্ট ব্যান্ডউইথের এখানে যে ফিগারটা আছে সেটা টু ওয়্যার ট্রান্সমিশন দিয়ে তারপরে হঠাৎ করে এখানে ওয়্যারটাকে 180 ডিগ্রিতে বাঁকিয়ে দেওয়া হচ্ছে। আগেরটার মতোই কিন্তু কোণ নেই, এটা ডিফারেন্সটা কি, এখানে কোণ নেই। এবং এই প্লেনে, ইকুয়েটোরিয়াল প্লেনে চারিদিকে রেডিয়েশন কিন্তু একই রকম হবে, একই রকম ধরনের রেডিয়েশন হবে। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা। এবং ওমনি ডিরেকশন কিভাবে হবে, এখানে যে যদি একটা অ্যাঙ্গেল ধরে নাও যেটা অ্যাজিমিউথাল অ্যাঙ্গেল, সেই অ্যাজিমিউথাল অ্যাঙ্গেলের রেসপেক্টে একই রকম রেডিয়েশন হবে। মানে অর্থাৎ ইকুয়েটোরিয়ালকে যদি আমরা ইকুয়েটোরিয়াল প্লেনে এরকম একটা ভাগ করে নিই, তাহলে যে কোনো ডাইরেকশনে একই ধরনের রেডিয়েশন হবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা। কোন দিকে হচ্ছে রেডিয়েশনটা, ম্যাক্সিমাম রেডিয়েশন ইন দ্য হরাইজন্টাল প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ওয়্যার অর কোন অ্যাক্সিস। এখানে যে উপরে কোন অ্যাক্সিসটা রয়েছে, দুটো কোন অ্যাক্সিসের রেসপেক্টে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এই ওমনি ডিরেকশনাল রেডিয়েশনটা হবে। এবং এই দুটো ক্ষেত্রে যেহেতু ডিসকন্টিনিউটি বেশি, হঠাৎ করে এটা 180 ডিগ্রি ফ্লেয়ার আপ হয়ে গেছে, সেই জন্য ন্যারোয়েস্ট ব্যান্ডউইথ এখানে তৈরি হবে, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি ওয়াইড রেঞ্জের বার হবে না এখানটায়। এরপরে একটা অদ্ভুত শেপের অ্যান্টেনা দেয়া হয়েছে, যেটা দুটো স্ট্রিপ ইউজ করা হয়েছে। এটা একটা স্ট্রিপ, মেটালিক স্ট্রিপ, আর একটা স্ট্রিপ এখানে এটা ইউজ করা হয়েছে, এখানে এখানে আরেকটা মেটালিক স্ট্রিপ, এবং দুটো মেটালিক স্ট্রিপ স্পাইরালি তারা ঢুকেছে ভেতরে, তারা স্পাইরালি রয়েছে, এবং তাদের উইথ দেখো আস্তে আস্তে বাড়ছে। কিন্তু এই স্ট্রিপগুলোর উইথ আস্তে আস্তে বাইরের দিকে যত যাচ্ছে তত এর উইথটা বাড়ছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস করা হয়েছে, দুটো স্ট্রিপের মধ্যে গ্যাপ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রথমে কম ছিল ডিস্টেন্স, প্রথমে ডিস্টেন্স কম, তারপরে আর ডিস্টেন্স আরেকটু বেশি, তারপরে একটু বেশি, তারপর একটু বেশি, যত বাইরের দিকে যাচ্ছ ডিস্টেন্সগুলো দেখো দুটো স্ট্রিপের মধ্যে বেড়ে যাচ্ছে। তাহলে ট্রু ওয়্যার ট্রান্সমিশন দিয়ে এগুলোকে যদি আটকানো হয়, এই ধরনের শিপকে বলা হয় স্পাইরাল অ্যান্টেনা। যেহেতু কন্টিনিউয়াসলি ডিস্টেন্স ভ্যারি করছে, ডিস্টেন্সটা হঠাৎ করে বেড়ে যায়নি, সুতরাং রিফ্লেকশনের ব্যাপারটা এখানে কম আসবে, আর তার জন্য এটা ওয়াইড ব্যান্ডউইথের হবে। এখানেও ব্যান্ডউইথটা বার করা যাবে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স কত রয়েছে, সরি, আর মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য স্ট্রিপস। এখানে দেখো মিনিমাম ডিস্টেন্সটা স্মল ডি ছিল,
প্রথমে যখন সেন্টার থেকে শুরু হয়েছিল স্পাইরালটা, তখন ডিস্টেন্সটা কত ছিল? ডি, এটা স্মল ডি। আর তারপরে ম্যাক্সিমাম ডিস্টেন্স 1 নম্বর আর 2 নম্বর স্ট্রিপের জন্য ম্যাক্সিমাম ডিস্টেন্সটা ক্যাপিটাল ডি। এইটা, এই রেশিওটা করে দিলে আমরা ব্যান্ডউইডথটা পেয়ে যাব। আর বিমটা কোন দিকে বেরোবে? যে প্লেনে স্পাইরালটা থাকবে তার পারপেন্ডিকুলার, অর্থাৎ তোমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার রেডিয়েশনটা হবে। আর যেহেতু এটা স্পাইরালের একটা রোটেশন আছে, এবং রোটেশন থাকার জন্য এখানে পোলারাইজড বিম তৈরি হবে। যে পোলারাইজড বিমটা ক্লকওয়াইজ রোটেট করছে, যেহেতু এখানে যে স্টিপের রোটেশন ক্লকওয়াইজ রয়েছে এখানে এরকম ভাবে, সেই জন্য এখানে রাইট হ্যান্ডেড সিস্টেমে ক্লকওয়াইজ রোটেশনে একটা বিম তৈরি হবে, পোলারাইজড ওয়েভ তৈরি হবে। এবং এই সমস্ত অ্যান্টেনাগুলোই 2 ওয়ে ট্রান্সমিশন লাইন দিয়ে ফিডারের সঙ্গে জোড়া রয়েছে। এবার আমরা স্টাব অ্যান্টেনা পড়বো, যে অ্যান্টেনায় একটা সিমেট্রিক লাইন থাকবে, সেটাকে স্টাব বলা হয়। স্টাব অ্যান্টেনা বলা হবে। এবং এই স্টাব অ্যান্টেনাগুলো কোয়েক্সিয়াল কেবেলের সাহায্যে ফিডারের সঙ্গে জোড়া হয়। তাহলে এটা কোয়েক্সিয়াল কেবল থেকে ফিড করা হয়। আরেকটা জিনিস এখানে বলে রাখি, আমি অনেকবার বলেছি যে যে কোনো অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউটি মানে সেখানে রিফ্লেকশন বেশি, আর রিফ্লেকশন যদি বেশি হয় তাহলে ব্যান্ডউইথ বেশি হবে। রিফ্লেকশন বেশি হলে ব্যান্ডউইথ বেড়ে যাবে। আর যদি ডিসকন্টিনিউটিগুলো কম হয়, স্মল হয় বা গ্র্যাজুয়ালি হয়, তাহলে তার ওয়াইড ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকবে না। আমি এটা উল্টো বলে ফেললাম। যদি গ্র্যাজুয়াল বা ডিসকন্টিনিউটিগুলো আস্তে আস্তে বাড়ে, বা ডিসকন্টিনিউটিটা কম থাকে এবং ডিস্টেন্সটা স্পেসের সঙ্গে খুব কম করে ভ্যারি করে, তাহলে সেটা ওয়াইড ব্যান্ডউইথের হবে। আর হঠাৎ করে যদি ডিস্টেন্স বেড়ে যায় তাহলে ব্যান্ডউইথটা কি হবে? ন্যারো ব্যান্ডউইথ হয়ে যাবে। এখানে আমরা সব থেকে বেশি পরিবর্তন আমরা দেখেছি যেটা, সেটা 2 ওয়্যার ট্রান্সমিশন থেকে হঠাৎ করে এটা 180 ডিগ্রি যদি ওয়্যারগুলো ফ্লেয়ার আপ করে যায়, তাহলে সব থেকে ন্যারোয়েস্ট ব্যান্ডউইথ পাওয়া যাবে এখানে, যেহেতু ডিসকন্টিনিউটি বেশি। তাহলে যে কোনো বেশি ডিসকন্টিনিউটি মানে সেখানে ন্যারো ব্যান্ডউইথের বিম তৈরি হবে। স্টাব অ্যান্টেনার ক্ষেত্রে একটা মিডিলে কোয়েক্সিয়াল কেবলের থেকে লাইন এসে ফিডার দিয়ে ফিড করানো হবে। এবং এখানে যে প্রথমে ভলকানো স্মোক অ্যান্টেনাটা দেওয়া হয়েছে, সেই অ্যান্টেনাটা খেয়াল করো। এই এর যে কোয়েক্সিয়াল কেবলের মিডিল অংশটা আটকানো হবে এটার সঙ্গে, এখানে এটা মেটালিক একটা এরকম ধরনের জিওমেট্রি তৈরি করতে হবে। আর তার অপর একটা অ্যান্টেনার পার্ট, সেটা আস্তে আস্তে এরকম যেন ফুলের পাপড়ির মতো হয়েছে, পেটালের মতো, ফ্লাওয়ার পেটালের মতো হয়েছে। এবং একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা গ্যাপটা কিন্তু বাড়ছে, কন্টিনিউয়াসলি এটা বেড়ে যাচ্ছে গ্যাপটা। এখানেও তাই, সিমেট্রিক্যাল এটা। এবং এটা 3D স্ট্রাকচার, তোমরা হয়তো 2Dতে দেখছো। এটাকে যদি আমরা এখানে একটা অ্যাক্সিস নিয়ে তার রেসপেক্টে রোটেট করিয়ে দিই, তাহলে 3D স্ট্রাকচার তৈরি হয়ে যেতে পারে, তাতে ফিগারটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই ধরনের অ্যান্টেনাকে বলা হচ্ছে ভলকানো স্মোক, এবং ম্যাক্সিমাম রেডিয়েশন এই দুটোর মাঝখান দিয়ে হবে, মাঝখান দিয়ে রেডিয়েশনটা ম্যাক্সিমাম হবে। এর ব্যান্ডউইথের অবস্থা দেখো, ক্যাপিটাল ডি, এবং এটা ওয়াইড ব্যান্ডউইথের হয়, তার কারণে এটা কন্টিনিউয়াসলি ডিস্টেন্সটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই জন্য এটার ব্যান্ডউইথটা বেশি হবে। কোয়েক্সিয়াল কেবলের মিডিলটা এই ভলকানো স্মোক লাইক যে ভেতরের জিওমেট্রিটা আছে তার সঙ্গে যোগ করতে হবে। এর ডাইমেনশন খেয়াল করো, ক্যাপিটাল ডিটা
হচ্ছে ম্যাক্সিমাম উইথ যেটা আছে সেইটা, সেন্টারে যে ম্যাক্সিমাম উইথটা আছে সেইটা, আর স্মল ডিটা প্রথমে যখন ডিস্টেন্সটা ছিল তখন সেটা খুবই কম ছিল, সেইটা এখানে নিতে হচ্ছে। এই ক্যাপিটাল ডি বা স্মল ডিটাই হচ্ছে ব্যান্ডউইথ অফ দ্য ভলকানো স্মোক অ্যান্টেনা। এখানে দুটো প্লেট রাখা হয়েছে এবং দুটোই ডিস্কের মতো, উল্টানো বাটির মতো। এটা এখানে দেখো উল্টানো বাটির মতো। মিডিল দিয়ে এটাকে কানেক্ট করার জন্য ওয়্যার রাখা হয়েছে। এটা কোয়াক্সিয়াল লাইন দেখতে পাচ্ছ এখানটায়। কোয়াক্সিয়াল লাইনের এই ভেতরের লাইনটা উপরে যোগ করতে হবে, আর বাইরের লাইনটা নিচের এই যে উল্টানো ডিস্কের মতো এটার সঙ্গে আটকে দেওয়া হয়েছে। তাহলে রেডিয়েশনটা কোথায় হবে? দুটোর মিডিল দিয়ে সিমেট্রিক্যালি হয়ে যাবে এবং হরাইজন্টাল প্লেনে হবে। এটাকে 3D স্ট্রাকচার ধরে নাও, এই ধরনের গামলা টাইপের ধরে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই ডিস্টেন্সটা দেখো কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। কন্টিনিউয়াসলি ভ্যারি করলে এটা কি হবে? এটা বেশ ওয়াইড রেঞ্জের একটা ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারবে, কিন্তু আগেরটার থেকে এটা ন্যারোয়ার ব্যান্ড, সেই জন্য ন্যারোয়ার ব্যান্ডউইথ বলা হয়েছে। তারপর একটা দেখো, এটাকে বলা হচ্ছে ডাবল ডিশ অ্যান্টেনা। ডাবল ডিশ অ্যান্টেনা, এখানে দুটো ডিশ ইউজ করা হয়েছে। তারপর একটা কোন অ্যান্টেনা, দুটো কোন ব্যবহার করা হয়েছে। এখানে উপরে একটা কোন আর নিচে একটা কোন, এবং আটকানো হয়েছে একটা কোয়েক্সিয়াল কেবলের সঙ্গে। প্রত্যেকটা কোয়েক্সিয়াল কেবলের সঙ্গে আটকানো হবে। ম্যাক্সিমাম রেডিয়েশন, ডিরেকশন অফ ম্যাক্সিমাম রেডিয়েশন, এখানে দুটো কোণের রেসপেক্টে যে সিমেট্রিক অঞ্চল বা প্লেন, হরাইজন্টাল প্লেন দিয়ে ম্যাক্সিমাম রেডিয়েশন হবে। আর ডিস্টেন্স দেখো কন্টিনিউয়াসলি ভ্যারি করে যাচ্ছে, সেই জন্য এখানে ব্যান্ডউইথটা মোটামুটি হাই, কিন্তু ওই ভলকানো লাইক শেপের যেটা ছিল ভলকানো স্মোক অ্যান্টেনার থেকে এটার ব্যান্ডউইথটা কম হবে, সেই জন্য ন্যারোয়ার ব্যান্ডউইথের বলা হয়েছে। এটাকে বলা হচ্ছে বাইকনিক্যাল অ্যান্টেনা। পরেরটা হচ্ছে সিঙ্গেল কোন অ্যান্টেনা। সিঙ্গেল কোন মানে একটা দেখো 180 ডিগ্রিতে ফ্লেয়ার আপ আছে, একটা প্লেটের মতো বা ডিস্ক শেপের, আর একটা সেন্টারটা যেটা কোয়েক্সিয়াল কেবলের সেন্টার, সেটা একটা কোণ রয়েছে, এবং ম্যাক্সিমাম রেডিয়েশনের ডিরেকশনটা দুটোর মাঝামাঝি দিয়ে হবে, দুটো স্ট্রাকচারের মিডল দিয়ে হবে। মানে অর্থাৎ এইরকম ভাবে ইলেকট্রিক ফিল্ডগুলো এখান থেকে লোবগুলো বার হবে। এটা সিঙ্গেল কোন অ্যান্টেনা। তারপর এটা দেখো, এটা একটা কোন রাখা হয়নি, পুরোপুরি স্টাফটাকে ব্যবহার করা হয়েছে। স্টাফটাকে, মিডিল স্টাফটাকে ব্যবহার করা হচ্ছে এখানে, এবং ম্যাক্সিমাম রেডিয়েশন এই ডিরেকশনে হচ্ছে। এটা হচ্ছে ন্যারোয়েস্ট ব্যান্ডউইথের। কেন? এটা সব থেকে বেশি ডিসকন্টিনিউটি ক্যারি করছে, তাই জন্য এই ফিগারটা সব থেকে বেশি ডিসকন্টিনিউয়াস। তার কারণ কি ডিসকন্টিনিউয়াস কেন? কেন এটা ডিসকন্টিনিউয়াস হলো? এটা দেখো, এই ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়ছে, তার আগের ডিস্টেন্স কম ছিল, আর এখানে দেখো এই ডিস্টেন্স কম ছিল, হঠাৎ করে 90 ডিগ্রি ডাইরেকশনে এটা, এই মেটালিক ওয়্যার বলো আর ডিস্কটা বলো, হঠাৎ করে অ্যাঙ্গেলটা বেড়ে গিয়ে 90 ডিগ্রি হয়ে গেল। এখানে কিন্তু অতটা ডিসকন্টিনিউটি নেই, সেই জন্য এটা ন্যারোয়েস্ট ব্যান্ডউইথের। তাহলে ডিসকন্টিনিউটি সব থেকে বেশি স্টাব অ্যান্টেনার ক্ষেত্রে আছে, সেই জন্য এই সমস্ত অ্যান্টেনাগুলোই অমনি ডিরেকশনাল, অর্থাৎ হরাইজন্টাল যে প্লেন তার রেসপেক্টে মোটামুটি সিমেট্রিক রেডিয়েশন এখানে হচ্ছে, বা জেড ডিরেকশন যদি আমরা উপরের দিকে ধরে নিই, তাহলে জেড ডিরেকশনের রেসপেক্টে সিমেট্রিক রেডিয়েশন হচ্ছে, সেই জন্য এগুলো অমনি ডিরেকশনাল বলা হচ্ছে। এবং সবগুলোরই ওয়াইড ব্যান্ডের, আমি এগুলো ওয়াইড ব্যান্ডের কথা বলেছি কারণ কন্টিনিউটি আছে এখানে, সেই জন্য ওয়াইড ব্যান্ডের সবগুলোই।
আচ্ছা, এবার তোমাদের কোশ্চেন থাকলে বলো।